বাজারে টাকার প্রবাহ কমিয়ে সংকোচনমূলক মুদ্রানীতিতে চলছে দেশের অর্থনীতি। করোনা মহামারীর পর বাংলাদেশের অর্থনীতি যতটা শক্তিশালী ভাবা হয়েছিল, সেই ধারাবাহিকতা রক্ষা এখন চ্যালেঞ্জের মুখে। সে কারণে বাংলাদেশ এখন অর্থনীতির আকার নয়, প্রাধান্য দিচ্ছে দৃঢ়তায়। IMF এর শর্ত মেনে ডলারের মূল্য বাজারের উপর ছেড়ে দেয়ায় মূল্যস্ফীতির চাপে পড়েছে ভোক্তা। চলতি বছর প্রতিবেশী দেশগুলো মূল্যস্ফীতি কমিয়ে আনতে পারলেও দেশে মূল্যস্ফীতির মাসিক গড় ৯.৫% বেশি। ভারতে বছরের প্রথম ৪ মাসে মূল্যস্ফীতি নেমে এসেছে ৫%-এর নিচে। তবে ডলারের বিপরীতে বেশ অবনমন হয়েছে ভারতীয় রুপির। পাকিস্তানে ২২ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি ছিল গত এপ্রিলে। বছর শুরুতে ২৮% থেকে তা কমে এসেছে ১৭%। তবে সবচেয়ে অবাক করেছে শ্রীলঙ্কা। মূল্যস্ফীতি ৬.৪ থেকে আরও কমে ১.৫% দাঁড়িয়েছে এপ্রিলে। এদিকে বাংলাদেশে জানুয়ারিতে ৯.৮৬% মূল্যস্ফীতি, এপ্রিলে এসেও ছিল ৯.৭৪%, যা কোনোভাবেই স্বস্তি দিতে পারেনি ভোক্তাকে। উপরন্তু খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে হয়েছে ১০.২২%। অথচ বিগত বছরগুলোতেও বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব হয়েছিল। আগে আমি ২০০-৩০০ টাকা ইনকাম করছিলাম, দিতে আমার সব কিছু চলছিল। এখন ৫০০-১০০০ টাকা ইনকাম করে আমার চলে না, কারণ সব কিছুর দাম বেশি। একটু কষ্ট হচ্ছে আমাদের। বেতন যদি আর একটু বাড়তো তাহলে আমাদের একটু ভালো হইতো আর কি। বেতনটা একটু কম হচ্ছে, আমাদের চলার একটু সমস্যা হচ্ছে। ঘর ভাড়া বাড়ছে, আপনার হচ্ছে আমাদের টিউশনের ফি বাড়ছে, বাচ্চাদের যে পড়াশোনার খরচ, প্রত্যেকটা জিনিস বাড়ছে। সেটার সাথে সাথে আমরা যখন বাজারে যাচ্ছি প্রতিদিন, প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় মুরগি থেকে শুরু করে মাছ থেকে শুরু করে সবকিছু, যেখান থেকে জিনিসটা আসতেছে ওইখানে যদি ঠিক রাখে তাহলে তো বাজার তদারকি করার দরকার নাই। ব্যবসা ছেড়ে সবাই বিদেশ চলে যেতে আছে, কি করবো এখন? আমরা সব ইয়াং জেনারেশন তো ব্যবসা দেন করবো না, সবাই যেতে আছে বিদেশ যেতে আছে। পাসপোর্ট লাগাও, বিদেশ যাও। এদিকে চলতি অর্থ বছরে অর্থনীতির যেসব সূচকে উন্নতি লক্ষ্য করা গেছে তার মধ্যে অন্যতম রাজস্ব খাত। অর্থবছরের প্রথম ৯ মাসে এনবিআর এর রাজস্ব আদায় বেড়েছে উল্লেখযোগ্য হারে। মূল্য সংযোজন কর ও আয়করে প্রবৃদ্ধি থাকলেও এনবিআর এর ভাষ্য, ধনীদের ৮৭%ই ফাঁকি দিচ্ছে প্রত্যক্ষ কর। অন্যদিকে ৬২ বিলিয়ন লক্ষ্যমাত্রায় পিছিয়ে থাকলেও এরই মধ্যে রপ্তানি আয় ৪৭ বিলিয়ন ডলারের বেশি। ডলার দর বাড়ায় রপ্তানি আয় বাড়ানোর যে সুযোগ তৈরি হয়েছে, সেখানে আরও ভালো করা সম্ভব। অর্থনীতির আরেক ভিত রেমিটেন্সের প্রবাহ এখনও সতেজ রেখেছেন প্রবাসীরা। তবে রপ্তানি ও প্রবাসী আয় প্রণোদিত করতে টাকার অবমূল্যায়ন হলেও বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে ভোক্তার ক্রয় ক্ষমতা বাড়ানো জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান। স্থির আয়ের মানুষের যে আয় বৃদ্ধি, সেটার থেকে মূল্যস্ফীতির বৃদ্ধি অনেক বেশি, এবং এটা গড় দিয়ে করলে তো হবে না, কারণ সাধারণ মানুষ যেগুলো ক্রয় করে সেগুলো কিন্তু 10% মূল্যস্ফীতি না, সেগুলোর মূল্যস্ফীতি কিন্তু 22-23%। মূল্যস্ফীতিটা এমন একটা জিনিস যেটা কেবলমাত্র সাধারণ জনগণের জীবনমানের উপরে একটা অবনমন সৃষ্টি করে না, এটা আমাদের যারা বিনিয়োগকারী আছেন, উদ্যোক্তা আছেন, যারা উৎপাদনকারী আছেন, তাদেরকেও কিন্তু তাদের প্রতিযোগিতা সক্ষমতা কমিয়ে দেয়। মাঝে মাঝে আমরা দেখি বাজারে বিভিন্ন ধরনের তারা উদ্যম গ্রহণ করে, কিন্তু এগুলোকে ধারাবাহিকভাবে এগুলাকে ফলো আপ করা। আর্থিক খাতের সংস্কার ও রাজস্ব আদায়ে অটোমেশন কার্যক্রম দ্রুততর করারও পরামর্শ দেন এই গবেষক। ব্যাংকিং সেক্টরের সংস্কার, ঋণ খেলাপি, তারপরে দেশের থেকে টাকা চলে যাওয়া, এইসব বিষয়গুলোতে তো এগুলো তো আমাদের নিজেদেরই করার কথা। বিশেষত এরকম একটা অবস্থা যখন রিজার্ভের অবস্থা যখন আর কি এত নিচে নামছে, সুতরাং এইসব সংস্কারগুলি IMF না, এইসব সংস্কারগুলি আমাদের নিজেদেরই ওনারশিপের মাধ্যমে আমাদের বাস্তবায়িত করতে হবে। এই সিস্টেমগুলোকে যদি আমরা ইন্টার অপারেবল করতে পারি, তখন কিন্তু কর ফাঁকি দেওয়া এটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। অনেক দেশে এটা করেছে। ২০২৬ সালে LDC উত্তরণ পরবর্তী বাংলাদেশের সামনে রয়েছে আরও বড় চ্যালেঞ্জ। থাকবে না শুল্ক সুবিধা, এছাড়া বিশ্ববাজারে প্রতিযোগিতায় দেশের কারখানাগুলোকে হতে হবে জলবায়ু বান্ধব, তৈরি করতে হবে দক্ষ জনশক্তি, নিশ্চিত করতে হবে শ্রমিক অধিকার। তাই ২০২৪-২৫ অর্থবছরে বাজেটেই থাকতে হবে টেকসই পরিকল্পনা। তানজিম শাফিন, এখন, ঢাকা।